মোড় পেলেই বদলে যায়। সকালে যে কাজটি আপনার প্রথম করা উচিত বলতে পারেন ঢাকা মহাসড়কের পাশেই 50 এই সাতজোড়া দেওয়ার সংবিধান আন্দোলন 1962 হাসের আরও পূর্বে মিস করবেন বিদেশে থাকা রাষ্ট্রীয় পরিবেশটায় পরিবারের সাথে পারেন। আমি খুব কম সময়ে এই ভিডিওতে একটি শহর যা কখনো ঘুমায় না, কাজের ব্যস্ততা আর গল্পে ভরা এই নগরী 16ই ডিসেম্বর পেলেই বদলে যায়। এই দিনটি শুধু একটা তারিখ নয়, এটি আমাদের বিজয়ের গর্বের দিন। এটি ইতিহাস যা আমাদের স্বাধীনতার সাক্ষী। এই বিজয় দিবসের দিনটাকে ঢাকায় আপনি কীভাবে কাটাতে পারেন সেটার একটা ধারণা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বিজয় দিবসের সকালে যে কাজটি আপনার প্রথম করা উচিত সেটা হচ্ছে ঢাকার কাছেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে চলে যেতে পারেন। এটি কেবল একটি স্মৃতিসৌধ নয়, এটি লাখো শহীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতীক। এমন দিনে সেখানে গেলেই মনে হয় মুক্তিযুদ্ধের চেতনার মাঝেই আছি। সেখানে আপনি চলে যেতে পারেন। ঢাকা যদি ভিতরে থাকেন তাহলে খুব কাছেই 25 কিলোমিটার দূরেই ঢাকা আরিচা মহাসড়কের পাশেই অবস্থিত। যে কোনো গাড়িতেই করে আপনি ঢাকার সেন্টার পয়েন্ট থেকে আপনি স্মৃতিসৌধে চলে যেতে পারেন। আমাদের জাতীয় স্মৃতিসৌধ সম্বন্ধে আপনাদেরকে কিছু ছোট্ট ইনফরমেশন দিই, হয়তো অনেকেই জানেন, তাও দেই। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধের 7টি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনকে নির্দেশ করে। এর নির্মাণ কাজ শুরু হয় 1979 খ্রিস্টাব্দে এবং এর শেষ হয় 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের একটু আগেই। এই স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। 1978 সালের জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের প্রণীত নকশাটি কিন্তু গৃহীত হয়। স্মৃতিসৌধটি প্রায় 150 ফুট উঁচু, 24 একর জুড়ে আছে শুধু গাছপালা সবুজ জামা অংশ দেখি সেটা। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে গঠিত। এই 7 জোড়া দেয়াল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। আমরা হয়তো অনেকে এই 7টি আন্দোলনের কথা জানি না, তাই আমি আমাদেরকে বলে দিচ্ছি। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 সংবিধান আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন এবং 1969 গণ অভ্যুত্থান এবং শেষটি হলো 1971 মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। আচ্ছা, এখন দেখি আপনি আর কি করতে পারেন। বিজয় দিবসে ঢাকার রাস্তাগুলো যেন এক অন্যরকম আবহাওয়ায় মেতে ওঠে। চারপাশে লাল সবুজের পতাকা, বিভিন্ন মিছিল আর সাংস্কৃতিক আয়োজন, সব মিলে শহরের প্রতিটি কোণায় বিজয়ের উল্লাস। এমন দিনে ঢাকাকে নতুনভাবে আবিষ্কার করার এক অসাধারণ সুযোগ, অবশ্যই মিস করবেন না। ইতিহাসের আরও গভীরে যেতে চাইলে আপনি যেতে পারেন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারেন। এই জায়গাগুলোতে আপনি মুক্তিযুদ্ধের সেই সংগ্রামের গল্পগুলো শুনতে পাবেন। আর বিজয় দিবস উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান আর কবিতা আসলে সেখানেই হয়। এবার আসি খাওয়া দাওয়ার বিষয়গুলো নিয়ে। ঢাকার বিজয় দিবস মানেই শুধু ইতিহাস নয়, মজার খাবারও গল্প বলে। বিকেলের দিকে বন্ধু বা পরিবারের সাথে ফুচকা চটপটি খেতে পারেন, দিনটি উদযাপন করতে পারেন এভাবে। অথবা গুলিস্তান বা পুরান ঢাকার বিখ্যাত কাবাব, সেই সাথে হাজি বিরিয়ানি অথবা নান্না বিরিয়ানি খেতে পারেন। তবে বিজয় দিবস মানে শুধু ইতিহাস নয়, এটি বর্তমানকে উপভোগ করারও দিন। বিকেলে হাতির ঝিলে নৌকায় ঘুরতে যান অথবা বুড়িগঙ্গার ধারে সূর্যাস্ত দেখুন। এই মুহূর্তগুলো যেন আমাদের বিজয়ের গৌরবকে আরও বেশি জীবন্ত করে। যদিও বুড়িগঙ্গায় সূর্যাস্ত দেখা কতটা পসিবল হবে আমি ঠিক জানি না। পানির অবস্থা তো করুন, পানি নাই বললেই চলে। তবুও চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করতে দোষ কী, তাই না? এবারের বিজয় দিবসে ঢাকার আত্মাকে অনুভব করুন। এটি শুধু একটি শহর নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর গৌরবের প্রতীক। আসুন এই দিনে ঢাকাকে নতুনভাবে অনুভব করি। আমি খুব কম সময়ে এই ভিডিওতে আমাদের বিজয় দিবসে ঢাকায় কী কী করতে পারেন সেটার একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো আপনার দিনটিকে পরিচালিত করতে পারেন। আমার যা সেটা একটা সাজেশন থাকলো। তবে ভালো থাকবেন। বিজয় দিবসের সবার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।